মানুষ চুলায় গ্যাস চায়, কারখানায় উৎপাদন চায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এই দাবির জবাব রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে নয়, কার্যকর সমাধান দিয়েই জবাব দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 16ই আগস্ট এই সন্ধ্যায় বাংলাদেশ জামাত ইসলামীর কার্যালয় চত্বরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা জানতে পেরেছেন যে দেশে বিরাজমান বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাস নিয়ে যে ভয়াবহ সংকট এবং বিতর্ক চলছে, সে প্রেক্ষিতে জামাত ইসলামীকে আবারও জাতির সামনে তার বক্তব্য পেশ করতে হচ্ছে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা নিজেরাই সাক্ষী আছেন। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই কঠিন জনদুর্ভোগকে আড়াল করার জন্য সরকারের এই 6 মাসে তাদের কর্তব্য পালনের যে সমস্ত সুযোগ ছিল, তার সত্ত্বেও যেখানে যেখানে ব্যর্থতা, সেটা ঢাকবার জন্য আর কোনো উপায় না পেয়ে বিরোধী দলের উপরে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে কিছু অহেতুক বিতর্কের অবতারণা করেছে। বলছেন বছরের পর বছর ধরে যে সব রাজনৈতিক বিতর্ক মানুষ পছন্দ করে না, মীমাংসিত, অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কোনো জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। আমরা সেই প্রবণতা এই সরকারের এবং সরকারের প্রধানের লক্ষ্য করছি। আবার এমন একটা কথা উনি বলছেন যে 17 বছরে বিরোধী দলের মেনশন করে বলেন যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা গুপ্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ভয়াবহ সংকট নিয়ে ওনারা বক্তৃতা করেন, কোনো সমাধান পেশ করেন না, প্রস্তাব দেন না। আবার এমনও বলেছেন যে এসব না বলে আসেন আমরা কাজ করি, জামার হাতা গুটায় কেটস পরে আমরা নেমে যাই। শুনেছেন তো সব আপনারা। তো এখন এই বিতর্ক যদি একটা দেশের সরকার প্রধান তোলেন, তো সেই দেশের বিরোধী দল হিসেবে তো আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি জাতীয় সংসদে পরিষ্কার করে জাতির সামনে বলেছেন, দেশ এবং দুনিয়ার মানুষ জানে। পার্লামেন্টের শুরু থেকে তিনি দুইটা কথা বলেছেন যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পার্লামেন্টে পালন করব, সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা সরকারের বিরোধিতা করব। এই পলিসির উপরে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী ইভেন 11 দলীয় ঐক্যের যে মাননীয় সংসদ সদস্যরা বিরোধী দলের চেয়ারে বসে ভূমিকা পালন করছেন, আমরা এখনো এই পলিসির উপরেই বিরোধী দলের নেতৃবৃন্দের ভূমিকা পালন করতে দেখছি। সেটাই আজকের বক্তব্যে লিখিত আকারে সুনির্দিষ্টভাবে আরও কিছু প্রস্তাব এবং ছোট্ট কিছু হিস্ট্রি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব। আমরা মনে করি এই সব বিতর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মতো জায়গায় অবস্থান করে এটা বলা ঠিক না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের আমির, প্রধানমন্ত্রী হয়তো বলছেন উনি শার্টের হাতা গুছায় কেটস পরে নামেন। আমাদের আমিরের জামাত তো আর শার্ট পরেন না, উনি পাঞ্জাবি পরেন। তো পাঞ্জাবির হাতা গোটায় উনিও কিন্তু মাঠে নেমেছেন। দেশপ্রেম, জাতি গঠনের জন্য উনিও মাঠে নামছেন, কাজ শুরু করেছেন। সুনির্দিষ্ট প্রস্তাব পার্লামেন্টারি কমিটি, জাতীয় সংসদের ফ্লোরে, বাইরে আমাদের গঠনমূলক প্রস্তাব এবং ভূমিকার কথা উনি বলছেন। আর 17 বছর যাদেরকে আপনি খুঁজে পাননি, কি করে খুঁজে পাবেন? আপনার অনেক নেতা মন্ত্রীরা খুঁজে পায় না, কারণ আন্দোলনের দৃশ্য ওনারা তো টেলিভিশনে বসে দেখেছেন, ফিল্ডে ছিলেন না। যিনি বলেন আর যারা বলেন
তারা তো মাঠ থেকে দেখেননি, তারা বসে বসে ঘরে ভিডিও আর টিভি অনলাইন দেখেছেন। আর 17টা বছর আমাদের আমিরে জামাত সহ জামাতের শত শত নেতা কর্মী যে জেল খাটলেন, প্রত্যেকটি কর্মসূচির সামনে গুলির মুখে বুক পেতে রাজপথে আহত হলেন। ইভেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনে যখন বিএনপি জামাত যুগপথ কখনো জোটে আমরা একসাথে কর্মসূচি দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একই জায়গায় একই ভেন্যুতে ঘোষিত কর্মসূচিতে শরিক দল হিসেবে তারা আসেনি, জামাত শিবিরের লোকেরা গিয়ে সেখানে জীবন দিয়েছে। এত লোককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, কারাগারে নিহত হলো, জেলখানায় হাজার হাজার লোক মিটিং মিছিল, জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রকাশ্যে আমাদের এত ভূমিকা জাতি দেশ বিদেশ মিডিয়া দেখলেন, ওনারা দেখতে পেলেন না। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে একটা গুপ্ত শব্দ লন্ডন থেকে এসে এখানে আবার হাজির হইল। এটা কি বলবো আমরা, একটা খুব দুর্ভাগ্য বলা ছাড়া। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট টু আওয়ার নেশন। এই জন্য আমরা মনে করি যে জাতির জনদুর্ভোগের দিকে এখন সরকার এবং সরকার প্রধান নজর দেওয়া উচিত। এইসব পলিটিক্যাল বিতর্ক জনগণ এখন আর পছন্দ করে না, এগুলো খুব পুরনো কথা। এখন আধুনিক জীবন জিজ্ঞাসা, আমাদের চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরাও প্রস্তুত। কিভাবে আমরা এই 6 মাসে সরকারকে সহযোগিতা করেছি অন্তত বিদ্যুৎ জ্বালানি গ্যাস সংকটে, আজকের এই লিখিত বক্তব্যে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে জাতির কাছে আমাদের সেই বক্তব্য এবং কিছু প্রশ্ন আমরা আজকে উত্থাপন করতে চাই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সংসদে জ্বালানি বিদ্যুৎ বিষয়ক যে বিশেষ কমিটি হয়েছিল, যেখানে তারা 3 জন সদস্য জামাত ইসলামীর পক্ষ থেকে বিরোধী দলের ছিলেন, তার 2 জন এখানে উপস্থিত আছেন। আপনারা বক্তব্যের পরে যদি প্রয়োজনীয় কিছু জানবার থাকে আমাদের নেতৃবৃন্দ সে ব্যাপারে আপনাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। আমি বক্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এর কপি আপনাদের গ্রুপে আমরা দিয়ে দিব, আপনারা কপি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজ আপনাদের সামনে বিদ্যুৎ জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে কথা বলতে এসেছি। গত 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশের চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। ঠিক 21শে মে 2026 তারিখে জাতীয় সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। ওই কমিটিতে বিরোধী দলের 5 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে জামাত ইসলামের 3 জন সদস্য ছিলেন। তারা 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন এবং সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে 7ই জুন মাননীয় জ্বালানি মন্ত্রী নিজেই সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেছিলেন। দেশ রূপান্তর, প্রথম আলো, বাংলা ট্রিবিউন সহ অনেক জাতীয় গণমাধ্যমে বিরোধী দলের সেই 10 দফা সুপারিশ প্রকাশিত হয়েছিল। সেই প্রস্তাবগুলো ছিল একেবারেই বাস্তব ভিত্তিক। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিদ্যমান কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাসকে জাতীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ, স্থলভাগ ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার, স্থাপিত এসপিএম দ্রুত চালু করা, ডিপো থেকে গ্রাহক পর্যন্ত ডিজিটাল মনিটরিং কার্যকর, নেট মিটারিংয়ের মাধ্যমে রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নিরূপণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা। সুতরাং আজকের মূল প্রশ্নটি পরিকল্পনা আছে কি নেই সেটা নয়, মূল প্রশ্ন 21শে মে থেকে সরকারের হাতে থাকা এই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন সুপারিশে কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনো কাগজেই পড়ে আছে। আজ আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর চাই এবং একই সঙ্গে দেখাতে চাই দেশের এই সংকট মোকাবেলায় বিরোধী দল শুধু সমালোচনা করেনি, বরং সময়মতো দায়িত্বশীল ও বাস্তবসম্মত বিকল্প প্রস্তাবও দিয়েছে। বিগত 14 আগস্ট 2026 বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপি এই সংকট নিরসনের
জন্য জাতীয় সংসদের জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করতে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন, যার কপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে। 3 মাস আগে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতটুকু হয়েছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। এই সংকট সমাধানের লক্ষ্যে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে যে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হলো তারও এখনো কোনো আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। আমাদের প্রথম কথা, আমাদের পরিকল্পনা নতুন নয়। প্রায় 3 মাস ধরে সরকারের কাছেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসতে বলেছিলেন। আমরা বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা 21শে মে 2026 তারিখেই লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। সরকারি ও বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে ওই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। 7 জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছিল। কমিটির নিজস্ব 12 দফার পাশাপাশি বিরোধী দলের 10 দফার সুপারিশও প্রতিবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ আমাদের পরিকল্পনা কোনো গোপন দলিল নয়, এটা সংসদের নথিতে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে, সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে গত 8ই আগস্ট জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব সম্বলিত বক্তব্য আমরা পেশ করেছিলাম। সেই 10 দফায় আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে হবে, দ্রুত ফলদায়ক কূপগুলোতে ওয়ার্ক ওভার করতে হবে, ভোলা, জামালপুর, জকিগঞ্জের গ্যাস অবকাঠামো উন্নত করতে হবে, স্থল ও সমুদ্রভাগে নতুন অনুসন্ধান বাড়াতে হবে, বাপেক্সের সক্ষমতা শক্তিশালী করতে হবে। আমরা সিঙ্গেল পয়েন্ট মোরিং দ্রুত কার্যকর করার কথা বলছি, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল পর্যবেক্ষণের কথা বলছি, সৌর বিদ্যুৎ বাড়ানোর কথা বলেছি, ভবিষ্যতের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষার প্রস্তাব আমরা দিয়েছি। তাই আজ আমাদের প্রশ্ন খুবই সহজ। পরিকল্পনা যখন 21শে মে থেকে সরকারের কাছে আছে, তাহলে গত প্রায় 3 মাসে সেই পরিকল্পনার কোনটি বাস্তবায়িত হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে, কোনটি গ্রহণ করা হয়নি, আর গ্রহণ করা না হলে কেন হয়নি? আমরা নতুন কোনো কাগজ জমা দেওয়ার প্রতিযোগিতা চাই না, আমরা ইতিমধ্যে জমা দেওয়া পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। দ্বিতীয় কথা, সাংবাদিক বন্ধুগণ, হারিকেনের সামনে ফ্যান চলার ছবি দিয়ে দেশের জ্বালানি সংকটের বাস্তবতাকে খণ্ডন করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রতিবেদনের ছবি দিয়ে কথা বলেছেন, সামনে হারিকেন, পেছনে ফ্যান। এটিকে তিনি হটকারিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা মনে করি একটি নির্দিষ্ট মুহূর্তে একটি জায়গায় ফ্যান চলছিল কি চলছিল না, এটি দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়নের কোনো মানদণ্ড হতে পারে না। হারিকেন একটি রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হতে পারে, তার জবাব হওয়া উচিত তথ্য দিয়ে। দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান আছে। জুলাইয়ে একটি এফএসআরইউ বন্ধ হওয়ার পর দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। আমাদের আগের নথিতে গ্যাসের চাহিদা প্রায় 3800 থেকে 4000 মিলিয়ন ঘনফুট এবং সরবরাহ প্রায় 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুটের মধ্যে থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। অতএব একজন মানুষ যখন গ্যাস চান, তিনি অরাজকতা চান না। একজন শ্রমিক যখন কারখানা চালু রাখার দাবি করেন, তিনি ষড়যন্ত্র করেন না। একজন উদ্যোক্তা যখন নিরবচ্ছিন্ন জ্বালানি চান, তিনি সরকারের শত্রু নন। মানুষ চুলায় গ্যাস চায়, কারখানায় উৎপাদন চায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এই দাবির জবাব রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে নয়, কার্যকর সমাধান দিয়েই জবাব দেওয়া উচিত। তৃতীয় কথা, এফএসআরইউ প্রয়োজন হতে পারে, কিন্তু শুধু একটি নতুন এফএসআরইউ দিয়ে গ্যাস সংকটের সমাধান হবে না। নতুন এফএসআরইউ নির্মাণের বিরোধিতা করছি না। দেশের জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজন হলে আমদানিকৃত এলএনজি গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু একটি মৌলিক সত্য জনগণকে বলতে হবে, এফএসআরইউ নিজে গ্যাস উৎপাদন করে না। এফএসআরইউ চালাতে এলএনজি আমদানি করতে হবে। সেই এলএনজি কিনতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করার পর সেটি জাতীয় গ্রিডে পাঠাতে পর্যাপ্ত পাইপলাইন প্রয়োজন। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে অর্থের। 2025-26 অর্থবছরে এলএনজি আমদানিতে প্রায়
59,000 কোটি টাকা ব্যয় এবং প্রায় 14,600 কোটি টাকার সরকারি ভর্তুকির তথ্য প্রকাশিত হয়েছে। সুতরাং তৃতীয় এফএসআরইউ নির্মাণ করুন, প্রয়োজন হলে আমরা সমর্থন করব। কিন্তু একই সঙ্গে বলতে হবে এলএনজি কোথা থেকে আসবে, কত দামে আসবে, দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি কি হবে, পাইপলাইন কখন হবে, দেশীয় গ্যাস উৎপাদন কত বাড়বে, এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া শুধু একটি নতুন ভাসমান টার্মিনালকে পুরো সংকটের সমাধান হিসেবে দেখা বাস্তবসম্মত হবে না। সাংবাদিক বন্ধুগণ, আমাদের চতুর্থ কথা হচ্ছে আমরা বলছি 90 দিনে কি করা সম্ভব। আমরা জনগণকে অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না। 3 মাসে সমুদ্রের নতুন গ্যাস অনুসন্ধানের ফল পাওয়া সম্ভব নয়, 3 মাসে একটা বড় নতুন পাইপলাইন নির্মাণ সম্ভব নয়, 3 মাসে ইস্টার্ন রিফাইনারি 2 সম্পূর্ণ বাস্তবায়নও সম্ভব নয়। যে এসবের প্রতিশ্রুতি দিক না কেন সেটা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। আমাদের নিজস্ব পরিকল্পনাতেও এই সীমাবদ্ধতা স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে, কিন্তু 90 দিনে অন্তত 6টি দৃশ্যমান কাজ করা সম্ভব। 1. দ্রুত ফলদায়ক গ্যাস কূপে ওয়ার্কওভার। প্রথম 15 দিনের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্স দ্রুত ফলদায়ক ওয়ার্কওভারযোগ্য কূপের অগ্রাধিকার তালিকা প্রকাশ করুক। 30 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন শেষ করা হোক। 90 দিনের মধ্যে প্রথম কয়েকটি কূপের কাজ সম্পন্ন না হলেও শুরু করে অন্তত জনগণকে জানানো হোক যে কত মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিল। 2. বন্ধ ও কম উৎপাদনশীল কূপের হিসাব প্রকাশ। দেশে কতটি কূপ কারিগরি সমস্যায় বন্ধ আছে, কোনটি সংস্কার করলে আবার উৎপাদনে আনা যাবে, 30 দিনের মধ্যে তার পূর্ণ তালিকা প্রকাশ করা হোক। এগুলো জনগণের সম্পদ, জনগণের সেই হিসাব জানার অধিকার আছে। 3. ভোলার গ্যাস ব্যবহারে অন্তর্বর্তী ব্যবস্থা বাড়ানো। ভোলায় গ্যাস রয়েছে কিন্তু মূল ভূখণ্ডে আনার প্রয়োজনীয় স্থায়ী পাইপলাইন নেই। পাইপলাইন 3 মাসে হবে না, কিন্তু সিএনজি বা এলএনজি আকারে পরিবহনের বিদ্যমান ব্যবস্থা আরও কার্যকর ও বিস্তৃত করা যায়। এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু সংকটের সময় একটি অন্তর্বর্তীকালীন সেতু হতে পারে। 4. সিস্টেম লস ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। প্রতিটি বিতরণ কোম্পানির জন্য 90 দিনের লক্ষ্য নির্ধারণ করা হোক। প্রতিটি সপ্তাহে কতটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কত গ্যাস সাশ্রয় হলো, সেই তথ্য প্রকাশ করা হোক। 5. গ্যাস বন্টনের প্রকাশ্য সময়সূচি। ঘাটতি যদি থাকে সেটি লুকিয়ে রাখার প্রয়োজন নেই। কোন সময় কোন খাতে গ্যাস পাবে, শিল্প, বিদ্যুৎ, সার ও আবাসিক খাতের জন্য যতটা সম্ভব পূর্ব ঘোষিত সময়সূচি প্রকাশ করা হোক। একজন গৃহিণী যেন জানতে পারে যে কখন তার চুলা জ্বলবে, একজন শিল্পোদ্যোক্তা যেন জানতে পারে কখন তার উৎপাদনের পরিকল্পনা করবেন। 6. এসপিএম ও ডিজিটাল পর্যবেক্ষণ দ্রুত কার্যকর করা। যে অবকাঠামো ইতিমধ্যে তৈরি হয়েছে সেগুলো ফেলে রেখে নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে লাভ নেই। সিঙ্গেল পয়েন্ট বোরিং দ্রুত কার্যকর করতে হবে এবং ডিপো থেকে গ্রাহক পর্যন্ত পর্যায়ে জ্বালানি সরবরাহের ডিজিটাল পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক জট ভাঙতে হবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে শুধু পরিকল্পনার অভাব নেই, বাস্তবায়নের গতিরও সমস্যা আছে। একটি কূপে কাজ করার সিদ্ধান্ত থেকে বাস্তবে কাজ শুরু করতে নানা স্তরের অনুমোদন, সংশোধন, দরপত্র, প্রশাসনিক প্রক্রিয়া অতিক্রম করতে হবে। তাই আমরা 4টি প্রশাসনিক সংস্কারের প্রস্তাব করছি। 1. দেশের এই ক্রান্তিকালে সকল স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করা হোক। নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি ওয়ার্কওভার ও সংস্কার কাজের অনুমোদন সক্ষমতা পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হোক। 2. রূপপুর বেজ লোড প্লান্ট উৎপাদনে আসল কখন আসবে এবং এর ট্যারিফ কি হবে সেটা দেশের জনগণ জানতে চায়। 3. জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হোক। 4. অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা করা হোক এবং কোন ফাইল কোথায় কতদিন আটকে আছে সেই তথ্য নিয়মিত প্রকাশ করা হোক। চিটাগাংয়ের মহেশখালীতে এবং পটুয়াখালীর পায়রাতে টার্মিনাল করে কথা ছিল টার্মিনাল করার কথা ছিল, সেটার আসলে কি হয়েছে আমরা কেউই জানি না। এবং খুলনার খালিশপুরে রূপসায় 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হয়ে বসে থাকলেও আজ অবধি কমার্শিয়াল প্রোডাকশনে যেতে পারেনি। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে আমাদের প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন পরিকল্পনা দিন,
আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলেছেন ভালো পরিকল্পনা হলে বাস্তবায়ন করবেন। আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন এবং আজ থেকে 90 দিন পর জাতীয় সংসদে অগ্রগতির প্রতিবেদন দিন। কোন সুপারিশ বাস্তবায়িত হয়েছে, কোনটি হয়নি, কত গ্যাস বেড়েছে, কত সিস্টেম লস কমেছে, কত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জনগণ সেই হিসাব দেখুক। আমাদের প্রস্তুত করা খসড়ায়ও 90 দিন পর অগ্রগতির প্রতিবেদন সংসদে উপস্থাপন এবং বিরোধী দলের সদস্যসহ বিশেষ কমিটির মাধ্যমে নিয়মিত পর্যালোচনার প্রস্তাব রয়েছে। শেষ কথা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হন সেই মা যিনি সকালে চুলা জ্বালাতে পারেন না। ক্ষতিগ্রস্ত হন সেই শ্রমিক যার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন সেই উদ্যোক্তা যিনি সময় মতো পণ্য তৈরি বা রপ্তানি করতে পারেন না। ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আমাদের প্রতিযোগিতা হোক। কে বেশি কার্যকর সমাধান দিতে পারে, কে বেশি স্বচ্ছ থাকতে পারে, কে জনগণের কাছে বেশি জবাবদিহি করতে পারে। এবং এর সাথে জড়িত হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রম, তারাও সেটা পায় না। চিকিৎসা সেবা দারুণভাবে বিঘ্নিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের সেই উদ্যোগে সহযোগিতা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।